শেখ হাসিনা এই দেশের উন্নয়নের প্রতীক। কথা বিগত সব বান্যানি ছিল হাসিনা। বাংলাদেশ থেকে এই রাজাকার আল-বদরদের উৎখাত করতে শুধুমাত্র স্বেচ্ছাসেবক দলই যথেষ্ট। এরপরই দেখতে পারি যে খুবই খারাপ অবস্থা হয় রাজপথের মধ্যে এবং সবাই দেখেন ভয়াবহ অবস্থায় কিন্তু এদিকে আজ আওয়ামী লীগের মহাপরিকল্পনায় দেশ তোলপাড় হয়। একে একে সবাইকে তারা দুলাই শুরু করে, বিএনপি এবার ধ্বংসের পথে। দেশের মানুষজন রাজপথে নামে, সবকিছু দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে। বিশ্ব মিডিয়ায় তথ্য উঠে আসছে তারেক রহমান কঠিন বেকায়দায় পড়েছে। তার অর্থ দাঁড়ায় তারেক রহমান আর দেশে আসা হচ্ছে না। ঢাকার রাজপথ ছাত্রদলের দখলে, যে কোনো সময় ডাক আসতে পারে ইউনূস সরকারের পতনে। ইউনূস সরকারকে পালিয়ে যেতে বাধ্য করা হতে পারে, এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আপনি কি মনে করেন? বিএনপিকে 1000 কোটি টাকা ভিক্ষা দেব, তবু আপনারা চাঁদাবাজি বন্ধ করুন। কঠিন জবাব পাবেন তো, ছাড় দিবে না, এটা ছাড় দিবে না। ছাড় দিছে শেখ হাসিনাকে। চিন্তা করে দেখেন তো, পতন কখন থেকে শুরু হয়েছিল? রাজাকারের নাতি পুতি বলার পর থেকেই তো ওনারা বলছিল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। দেখেন এই যে চাঁদাবাজি হয়, চাঁদাবাজিটাকে একটা স্ট্যান্ডার্ডে নিয়ে গেছিল। হ্যাঁ, একটা স্ট্যান্ডার্ডে নিয়ে গেছিল। কয়েকদিন আগেই আপনারা নিউজটা দেখছেন। বাংলাদেশের এমন একটি ভিডিও আন্তর্জাতিক সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়লো, যেখানে সেই সেটা ভাঙা মার অর্থাৎ গণধোলাইয়ের স্মৃতি কিন্তু সামনে চলে এলো। বাংলাদেশের ছাত্রদের নিয়ে যে তৈরি এনসিপি, ন্যাশনাল কমিটি পার্টি কিংবা ন্যাশনাল ক্রিমিনাল পার্টি, যেভাবেই আখ্যা করবেন আপনাদের বিষয়, তারা চাঁদাবাজি করতে গিয়ে রীতিমতো গণধোলাইয়ের মুখোমুখি হলেন। হ্যাঁ, অনেকেই এখন গণধোলাইয়ের শিকার হয় এবং দেশের মধ্যে উত্তাল পরিস্থিতি তৈরি হয় যে কোনো সময়। দর্শক শ্রোতা, আপনারা সবাই জানেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ভয়াবহ দিকে গিয়েছে। যে কোনো কিছু নিয়ে সাধারণ মানুষ রাজপথে নেমে যায়, আন্দোলন করে, তাণ্ডব করে, এবং সেই তাণ্ডবের মুখে পড়ে অনেকেই কিন্তু অনেক ক্ষয়ক্ষতির শিকার হয়। দর্শক শ্রোতা, দেশের এই রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই যে সর্বশেষ কি প্রভাব পড়তেছে বিএনপি দলের উপর বা ডক্টর ইউনূসের উপর। অন্যদিকে দেশের এই পরিস্থিতি কেন হয়েছে বা এই পরিস্থিতিগুলো কিভাবে সমাধান হবে, সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিকলি কন্টিনিউ করবেন। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। ছোটবেলায় আমরা একটি শব্দবন্ধ প্রায়শই শুনেছি, সেটা ভাঙা মার। কালকে বাংলাদেশের এমন একটি ভিডিও আন্তর্জাতিক সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়লো, যেখানে সেই সেটা ভাঙা মার অর্থাৎ গণধোলাইয়ের স্মৃতি কিন্তু সামনে চলে এলো। কালকে বাংলাদেশের ছাত্রদের নিয়ে যে তৈরি এনসিপি, ন্যাশনাল কমিটি পার্টি কিংবা ন্যাশনাল ক্রিমিনাল পার্টি, যেভাবেই আখ্যা করবেন আপনাদের বিষয়, তারা চাঁদাবাজি করতে গিয়ে রীতিমতো গণধোলাইয়ের মুখোমুখি হলেন। কালকে একটি ভিডিও নিয়ে বাংলাদেশ রীতিমতো তোলপাড় হয়ে গেল, যেখানে দেখা যাচ্ছে ছাত্র দলের, এই যে ছাত্রদের দলের এক প্রতিনিধি প্রায় 7.5 লাখ টাকার ডোনেশন, কোট আনকোট ডোনেশন বলছে, চাঁদাবাজি করছে। এবং সাধারণ মানুষ কার্যত প্রথম দিকে এই চাঁদাবাজি, এই জুলুমকে প্রশ্রয় দিলেও পরবর্তীকালে একটি ভিডিও ক্লিপিংসে দেখা গেল ছাত্র দলের অন্যতম নেতা নাহিদ, তিনি গণধোলাইয়ের ভয়ে পালাতে শুরু করলেন। দুটো ঘটনা আসলে বাংলাদেশের বর্তমান সমাজ ব্যবস্থার রিফ্লেকশন। তাই আজকে এই ভিডিওটি আমি এই দুটো ঘটনাকে দিয়েই শুরু করলাম, এবং এই ভিডিও শেষ অবধি যদি আপনারা দেখেন তাহলে বুঝবেন একদিকে ডিপ্লোম্যাটিক স্তরে যখন মোহাম্মদ ইউনূসের সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ হচ্ছে, তখন মোহাম্মদ ইউনূস যাদের কাঁধে ভর দিয়ে চেয়ার আগলে আছেন, তাদের অবস্থাও বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্সে অত্যন্ত খারাপ জায়গায় কিন্তু চলে গেছে। কেন আমি বাংলাদেশ পর্বে আজকে প্রথমেই বাংলাদেশের কথাটা বললাম? ভারতের অ্যাঙ্গেল কি আছে? নিঃসন্দেহে আছে। বর্তমানে ভারতের জিওপলিটিক্যাল সিনারিওতে অত্যন্ত চ্যালেঞ্জিং একটি টাইম। কারণ ভারতের স্বরাষ্ট্র, যিনি দায়িত্বপ্রাপ্ত স্বরাষ্ট্র সেনাবাহিনী স্বরাষ্ট্র প্রধান, তিনি সরাসরি বলেছেন এই যে চীন, পাকিস্তান এবং বাংলাদেশের যে জোট তৈরি করছে, তা কিন্তু ভারতের কাছেই কনসার্নিং। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই জোটের ষড়যন্ত্রটাও কিন্তু কালকে ভেস্তে গেছে মোহাম্মদ ইউনূসের। কারণ নেপাল সরাসরি জানিয়েছে তারা ভারতকে ছাড়া কোনো অর্গানাইজেশনে থাকবে না। যদি সার্ক না রিভাইভ হয়, তাহলে চীন, বাংলাদেশ কিংবা পাকিস্তানের তৈরি সাউথ ব্লক অর্গানাইজেশনে নেপাল ঢুকবে না। ডিপ্লোম্যাটিক স্তর তো উত্তাল। বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্স আসলে বাংলাদেশকে কোন দিকে নিয়ে যাবে তা জানার জন্য অধীর আগ্রহে আন্তর্জাতিক অনেক দেশই কিন্তু অপেক্ষা করছে। একটি একটি করে পর্ব আপনাদের সামনে রাখছি। কালকে সকলের আগে একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে এনসিপির এক ছাত্র নেতা একজনের থেকে চাঁদা চাইছেন, অথচ এই নাহিদ ইসলামরা কথায় কথায় চাঁদাবাজির অভিযোগ তোলে আওয়ামী লীগের উপর। কালকেও একটি সভায় আমি শুনছিলাম নাহিদরা বলছেন চাঁদা দেব না, জোর জুলুম আগের পার্টি করতো, আপনারা কাউকে চাঁদা দেবেন না। অথচ তাদের দলের এই নেতারা চাঁদা চাইতে নেমে গেছেন। প্রথম অবস্থায় তারা চাঁদা পেলেন, পরের ভিডিওতে দেখা যাচ্ছে বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গায়
ছাত্র নেতারা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়লেন এবং পটুয়াখালীর একটি সভা থেকে সাধারণ মানুষের মারের ভয়ে নাহিদ ইসলাম রীতিমতো পালিয়ে গেলেন। সেই ভিডিও যদি আপনারা দেখেন তাহলে বুঝবেন নাহিদ ইসলাম সাধারণ মানুষের ভয়ে বাইকের উপর চড়ে এলেন এবং বাইকের উপর চড়ে তিনি তার ব্যক্তিগত গাড়ি অবধি এলেন এবং সাধারণ মানুষের থেকে পালিয়ে বাঁচলেন। এবার বাংলাদেশের সাধারণ নাগরিকরা একটু ভাবার বোধহয় সময়টা সত্যি এসছে যে যাদের উপর তারা ভরসা করলেন তারা আসলে বাংলাদেশকে কোথায় নিয়ে চলে গেল। কালকে বাংলাদেশে বিখ্যাত এক জার্নালিস্ট, তার নাম সালাউদ্দিন সোয়েব চৌধুরী, তিনি দুরন্ত একটি লেখা লিখেছেন। আমি এই লেখার একটু ছোটখাটো ব্যাখ্যা আপনাদের সামনে রাখতে চাই এবং আপনারা বুঝবেন এক্স্যাক্টলি এই মুহূর্তে বাংলাদেশের আসল অবস্থাটা কি। তিনি গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আন্তর্জাতিক স্তরে রেখেছেন এবং এই যে পয়েন্ট রাখা হয়েছে এই পয়েন্টগুলো যদি বিশ্লেষণ করেন তাহলে বুঝবেন আসলে বাংলাদেশের এই পলিটিক্স আসলে ভারতের কাছেও কিন্তু চ্যালেঞ্জিং একটা বিষয়। কেন আমি বলছি, সেখানে সোয়েব চৌধুরী পরিষ্কার বলেছেন বাংলাদেশ পরবর্তীকালে আফগানিস্তানে বদলে যাচ্ছে। আফগানিস্তানে যেরকম রেজিম চেঞ্জ হয়েছিল ডিপ স্টেট ঠিক সেভাবে বাংলাদেশের রেজিম চেঞ্জ করেছে এবং এই মোহাম্মদ ইউনূসের রেজিমকে কোনোভাবেই ভারতের বিশ্বাস করা যায় না, বিশ্বাস করা উচিত নয়। বাংলাদেশের সেনাবাহিনীর কথা তিনি বলেছেন বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার দিকে সংখ্যাগরিষ্ঠ সেনাবাহিনীর সদস্যরা আছে, কিন্তু এই সেনাবাহিনীর মধ্যেই 30% মানুষ জামাতপন্থীতে বিশ্বাস করে, র্যাডিক্যালাইজড হয়ে গেছে, তারা সন্ত্রাসবাদের সমর্থক। পরিষ্কার বলা হয়েছে এই জন্য সেনাপ্রধান হয়তো 100% নিশ্চিত হয়ে মোহাম্মদ ইউনূসকে সরাতে চাইছেন না। কঠিন জবাব পাবেন তো, ছাড় দিবে না, এটা ছাড় দিবে না। ছাড় দিছে শেখ হাসিনাকে, চিন্তা করে দেখেন তো পতন কখন থেকে শুরু হয়েছিল। রাজাকারের নাতি পুতি বলার পর থেকেই তো ওনারা বলছিল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, কে বলছে। মারা খাওয়া আর মাইর খাওয়া দুইটা কিন্তু দুই জিনিস। একটা হলো মাইর খাওয়া, আমি কারোর সাথে মারামারি কইরা মাইর খাইলাম অথবা দুইটা দিয়ে আইলাম, আর মাইর খাই আইলে মাইর খাইলাম। মারা খাওয়াটা কি, ওইটা কিন্তু একেবারে সর্বনাশ হয়ে যাওয়া, হ্যাঁ ওইটাকে বলে মারা খাওয়া। দেখেন এই যে চাঁদাবাজি হয়, চাঁদাবাজিটাকে একটা স্ট্যান্ডার্ডে নিয়ে গেছিল, হ্যাঁ একটা স্ট্যান্ডার্ডে নিয়ে গেছিল। কয়েকদিন আগেই আপনারা নিউজটা দেখছেন, ক্লাসিক্যাল ওয়েতে চাঁদাবাজি করছে, AI দিয়া বেগম খালেদা জিয়ার ভয়েস নকল করছে, ওইটা সে 26 কোটি টাকা চাঁদাবাজি করছে এক ছেলে। ক্লাসিক্যাল ব্যাপার না, AI দিয়া খালেদা জিয়ার ভয়েস নকল কইরা চাঁদা চাইছে। এখন ঘটনা হয়েছে দেখেন, যে লোকটা চাঁদা দিল কয়েকজনে মিলা 26 কোটি তার অ্যাকাউন্টে পাওয়া গেছে। এই যে কোটি টাকা চাইলেই দিয়া দেয়, আরে ফকিরা হাত বাড়ায় রাখে এই যে সিগন্যালের সামনে, 5 টাকা দেয় না, আর AI নকল ভয়েস শুই নাই কোটি টাকা দিয়া দেয়। চিন্তা করতে পারছেন কাদের কাছে এই চাঁদা চাওয়া হয় এবং কেন তারা দেয়? এটা কিন্তু আমরা সবাই বুঝি তো না। আপনি কেন চাঁদা দিবেন, কি কারণে চাঁদা দিবেন? তার মানে আপনি অপকর্ম করতেছেন, অসৎ উপায়ে টাকা কামাইতেছেন। ওই লোকটা জানে, ওই লোকটা যাই নাই আপনার কাছে চাঁদাটা চাইছে, তাই না? আপনি দিবেন কেন? আপনি তো পুলিশটা জানাবেন। কিন্তু এই যে যারা চাইলেই দিয়া দেয়, ফকিটা 10 টাকা দেয় না, এখানে কোটি কোটি টাকা লাখ লাখ টাকা দিয়ে দিতেছে, এরাই হলো আসল ক্রিমিনাল এই দেশের। আর এই ক্রিমিনাল গুলার টার্গেট কইরা এই চাঁদাবাজি হয়, আর এই চাঁদাবাজির টাকা ভাই অনেক উপর পর্যন্ত যায়, বিশ্বাস করেন নেতাদের একদম সবাই ভাগ পায়। এই যে পল্টনের মোড়ে বুঝছেন যে চাঁদাবাজিটা হইতো, রাজমণি সিনেমা হলের ঠিক অপোজিটে 7তলা বিল্ডিং এ ওইটা উঠতো, উপরের তলায় উঠতো, বস্তা করে টাকা নিয়ে আইতো ভাই, সারা রাত বমতো এখানে, এই টাকা ভাগাভাগি হইতো। হ্যাঁ এই যে চাঁদপুরের আমাদের সেলিম চেয়ারম্যানকে মাইরা ফেলাইলো, আহারে ওই যে শান্ত হিরো হইতে আসছিল, ওই শান্তকেও মাইরা ফেলাইছে ওই বালুর ব্যবসা কেন্দ্র করে। ওই বালুর ব্যবসা ওই চাঁদপুরের ওই বালু মহলের টাকা বুঝছেন এখানকার মন্ত্রীর ঘরে যাইতো, সকালবেলা দিয়ে আসতো তো, হ্যাঁ এই সেলিম সাহেব নিজে দিয়ে আসতো। যাই হোক, এবার আসল কথায় আসি। আসল কথাটা কি জানেন? এই যে রাজাকার, এই রাজাকার স্লোগানটা ভালো লাগলো না। এই স্লোগান তো আপনারা শেখ হাসিনার কাছ থেকে ধার আনলেন, নতুন কি দিলেন? নতুন কিছু দিতে পারলেন না। উনি এই রাজাকার বলাতে ইনারা বলছিলেন হ আমরা রাজাকার, আয় আয় সামনে আয়, আমি রাজাকার আমি রাজাকার বলছে না, স্লোগান দিছে না। তার মানে কি ওইটা তো বইলা শেখ হাসিনা দিল্লি চলে গেল, আপনারা ওই দিল্লি থেকে আবার ওইটা হায়ার করে নিয়ে আসলেন কেন? ওই একই স্লোগান রাজাকার রাজাকার। রাজাকারদের আপনারা পিন্ডিতে পাঠায় দিবেন, পিন্ডি ওই পাকিস্তান, পিন্ডি রাওয়ালপিন্ডি। হ্যাঁ কিন্তু পাকিস্তানের রাজধানী তো রাওয়ালপিন্ডি না, ইসলামাবাদ পাকিস্তানের রাজধানী, পিন্ডি তো রাওয়ালপিন্ডি। ওই যে মনে করেন যে আমাদের চিটাগাং, ওরকম একটা জায়গার নাম রাওয়ালপিন্ডি।
ওই রাওয়ালপিন্ডিতে রাজাকারদের পাঠায় দিবে। এখন ভাই এটা নতুন ব্যবসা করতে হবে। কারণ যদি টাকা পয়সা থাকে বিরাট বড় একটা জাহাজ কিনেন টাইটানিকের মতো। কারণ কি প্লেনে কইরা এত রাজাকার পাঠাইবেন কেমনে? ওই জাহাজে করে পাঠাইতে হবে, তো ভালো ব্যবসা হবে। কারণ দেশের অর্ধেক লোককেই তো চলে যাইতে হবে, যাদের দাড়ি টুপি আছে সবই তো রাজাকার। 54 বছর যাবৎ রাজাকার মারতে 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 এখনো মারা শেষ হয় নাই, এখনো রয়ে গেছে। তো রাজাকারকে শেষ করতে হবে। এই স্লোগানটা খাইলো না, ভালো লাগে নাই। এগুলো হলো মারা খাবার বুদ্ধি। হ্যাঁ দেখেন এই 19 তারিখে এটা জবাব পাবেন, কঠিন জবাব পাবেন। তো ছাড় দিবে না, এটা ছাড় দিবে না। ছাড় দিছে শেখ হাসিনাকে। চিন্তা করে দেখেন তো পতন কখন থেকে শুরু হয়েছিল? রাজাকারের নাতি পুতি বলার পর থেকেই তো ওনারা বলছিল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আবার ওই স্লোগান সামনে চলে আসবে। তো আমি জানি না আপনাদের মধ্যে কি মেধাবী কেউ নাই, নতুন নতুন স্লোগান বাইর করেন। শেখ হাসিনা স্লোগান দিয়া কিচ্ছু করতে পারবেন না। শেখ হাসিনার মতো ক্ষমতাবান প্রধানমন্ত্রী পৃথিবীতে ভাই আর দুইটা খুঁজা পাবেন না। সেই শেখ হাসিনাই তো টিকলো না, কাদের কাছে টিকলো না? ওটা শেখ হাসিনা উনি নিজে বইলা দিছে তো যে জামাত শিবির, হ্যাঁ ছাত্র শিবির আর জামাত এরাই হলো মেইন, আমাকে তারাইছে এই দেশ থেকে। জামাত ছাত্র শিবির এই কথাটা উচ্চারণ করছে না, তার মানে কি উনি এই রাজাকারের নাতি পুতির কাছে মারা খাইয়া দিল্লি চলে গেছে। কিছু করার নাই ভাই, এই জেনারেশন তো এরকমই ভাই। এই জেনারেশন কখন কোন দিকে ছুটে ঠিক বলা যায় না ভাই। ওদের মন বুঝে চলতে হবে। আমাদের বয়স্কদের মুরব্বীদের উচিত তাদেরকে নিয়ে নতুন চিন্তা ভাবনা করা। ওই শেখ হাসিনার মতো পুরনো একটা কথা, ষড়যন্ত্র হচ্ছে মাঠে, ষড়যন্ত্র করতেছে ওই যে জামাত শিবির ছাত্র শিবির, ওরা হলো গিয়া জঙ্গি, ওরাই স্বাধীনতা বিরোধী। এই যে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষে এই রাজনীতি কইরা দেখেন কোথায় চলে গেছে। আপনারা আবার ওই রাজনীতি করবেন? কি কারণে রাজাকার বললেন এই সময়টা এসে? কে রাজাকার ভাই? আর রাজাকার যদি বইলা থাকেন, এই রাজাকাররাই তো এই যে দ্বিতীয় স্বাধীনতা আইনা দিছে। আমরা তো গোলাম ছিলাম ভাই, হ্যাঁ পার্শ্ববর্তী দেশের গোলাম ছিলাম। আমাদেরকে বানায় নিছিল কাস্টমার, 18 কোটি মানুষ কাস্টমার। আর ওরা এখানে দোকান খুলে বসছিল, ওই দোকানের কাস্টমার ছিলাম আমরা। 5ই আগস্টে আমরা ওই দাসত্বের জিনিসটা তো ছিঁড়া ফেলাইছি ভাই। এইটা কেউ জোড়া দিতে পারবেন না, যতই ঝালাই করার চেষ্টা করেন না জোড়া লাগবে না। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যা বলার বইলা দিছে, উনি তো প্রথম চোখে চোখ রেখা ওদের সঙ্গে কথা বইলা বুঝাই দিছে। কারণ উনি জানে এবং আমরাও বুঝতে পারছি এখন যে আমরা 54 বছর দাস ছিলাম, 54 বছর আমরা গোলাম ছিলাম ভাই। এই গোলামির জিনজির তো ছিঁড়ছি। কেন ছিলাম? একটা নতুন বাংলাদেশের জন্য, একটা নতুন বাংলাদেশ গড়ার জন্যই তো ভাই এই জুলাইতে রক্ত দিল ছাত্র জনতা। এই দেশের মানুষ শহীদ হলো কেন ভাই? এটা নতুন বাংলাদেশের জন্য তো, তাই না? এই যে 24,000 পঙ্গু হয়েছে কেন? আহত হইয়া ঘরে বসে আছে, চোখ হারাইছে, হাত হারাইছে, পা হারাইছে কেন? একটা নতুন বাংলাদেশের জন্য। আবার কোন স্বৈরা শাসক আসবে, সেটা কি চায় কেউ? কেউ চায় না। তার মানে কি দেশের মঙ্গল হবে কিভাবে, দেশটা ভালোর দিকে যাবে কিভাবে, সেই দিকে আসেন। এই যে আপনারা বারবার বলেন নির্বাচনের মাধ্যমে সরকার আসার সঙ্গে সঙ্গে এইসব হত্যাকাণ্ড বন্ধ হয়ে যাবে, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, রাহাজানি বন্ধ হয়ে যাবে, এটা কোনো যুক্তি হইলো? এখন বন্ধ হয় না কেন? তার মানে কি আপনারা এখন বন্ধ করতেছেন না এই জন্য যে ফেলুর দেখাইতে চাচ্ছেন ডক্টর ইউনূস স্যারকে, যে উনি ফেলুর, উনি নির্বাচন দিচ্ছে না তাড়াতাড়ি, যেন তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দেয়, উনাকে ফেল দেখাইতে হবে বললেন কি এগুলা? নাইলে আপনারাই বলতেছেন যে নির্বাচিত সরকার আসলে সবকিছু ভালো হয়ে যাবে। মনে করেন না আপনারা চেয়ারই বসে আছেন, একটু ভালো করে আমাদেরকে দেখান। আমরা তো ভালোটা দেখতে চাই, আমাদের তো মাইন্ড চেঞ্জ হইতে হবে। গত 10 মাসে তো আমাদের মাইন্ড চেঞ্জ হয়ে গেছে, অন্যরকম মন মানসিকতা হয়ে গেছে। তো ভাই আপনারা বুঝতেছেন না? আপনারা ওই আগের জামানায় পড়ে আছেন। ওই যে শেখ হাসিনা যা বলতো তাই বলবেন, এখনো রাজাকার বলবেন, বিপক্ষে আর পক্ষে এই রাজনীতি করবেন। করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। ওই অ্যাঙ্গেলে যায় কোনো উপকার পাবেন না, কোনো সফলতা পাবেন না। দেখেন দিন শেষে মারা খাওয়া যাবেন। হ্যাঁ মারা খাওয়া আবার ভাগার অর্থে নিয়েন না, ওইটাই মাইর খাওয়ার মতো আর কি। মাইর খাওয়ার বড়টা মারা খাওয়া। ওই মারা খাওয়ার দরকার নাই স্বাধীনতার পক্ষে আর বিপক্ষে। এই রাজনীতি এই দেশে চলবে না, চালাইতে পারবেন না। চ্যালেঞ্জ করলাম আমি, চালাইতে পারবেন না। ওই যে বিদেশে তকমা লাগাইবেন এরা জঙ্গি, কাজ হবে না জানেন। এই যে শেখ হাসিনার বুলিটা আবার আপনারা বললেন, এতে কি আপনাদের কোনো লাভ হইলো? মানুষ তো বুঝে নিল, হায় হায় এরা দেখি আওয়ামী লীগের সুরে কথা বলে, আওয়ামী লীগের ভাষায় কথা বলে। এই যে আসতেছে 19 তারিখ জামাতে ইসলাম যখন আসবে, এই জবাবটা তো আপনাদেরকে দিবে। তারপরে কারা আসতেছে? 3 তারিখে নাহিদ ইসলাম এনসিপি নিয়ে আসতেছে, শহীদ মিনারে ডাকছে, দেখতে পাবেন সেদিন কি বলে। আপনারা মনে করছেন এই জুলাই সনদপত্র ঘোষণা দেওয়ার পর এটার নিচে দস্তখত করবে এই মহামান্য রাষ্ট্রপতি চুপ্পু সাহেব? এইটা কি ভাবছেন আপনারা? ওই জুলাই সনদপত্রের মধ্যে ওনার দস্তখত নিবে?
তারেক রহমানকে বিএনপি কি মনে করে? হাসিনাকে বিএনপি আওয়ামী লীগ যা মনে করত, যেভাবে স্থান দিত, সমালোচনা ঊর্ধ্বে মনে করত, তারেক রহমানকে বিএনপি কি এখন সেটা মনে করে, না আরো বড় কিছু? যেমন আওয়ামী লীগ হাসিনাকে যা মনে করত, মুজিবকে তার চাইতে বড় কিছু মনে করত। যেমন আওয়ামী লীগের ধর্ম ছিল মুজিব হচ্ছে আওয়ামী ধর্মের নবী, আর শেখ হাসিনা হচ্ছে সেই নবীর পুত্র বা নবীর নির্ধারিত খলিফা। এভাবে ট্রিটমেন্ট করত। অতএব নবীর বিরুদ্ধে বললে খেপে যেত, সমালোচনা ঊর্ধ্বে রাখত এবং তার নাম বেঁচে খেত যে আমি ওই শেখ মুজিবের সবকিছু শেখ মুজিব। বাংলাদেশে 3G ইন্টারনেট চালু হয়, ওটার স্বপ্ন নাকি শেখ মুজিব দেখেছেন। মানে আমরা আসমানি কিতাবে যেরকম বলি 1400 বছর আগে বলে গিয়েছেন সবকিছু নাকি শেখ মুজিব, মানে আওয়ামী ধর্মের নবী। এটা ছিল আওয়ামী ট্রিটমেন্ট টু শেখ মুজিব। আর শেখ হাসিনা হচ্ছে ওই নবী নিযুক্ত উত্তরসূরি, সাকসেসর, দ্যাট মিনস খলিফা, প্রতিনিধি। তারেক রহমানকে বা তারেক রহমান নিয়ে বিএনপির যে উচ্ছ্বাস, বিএনপির যে মূল্যায়ন, তাতে আওয়ামী লীগ শেখ হাসিনাকে যে স্ট্যাটাস দিত, তারেক রহমানকে বিএনপি সে স্ট্যাটাস দিচ্ছে না, তারেক রহমানকে শেখ মুজিবের মতো স্ট্যাটাস দিচ্ছে। আর জিয়াউর রহমানের বিষয়টা অতটা প্রাসঙ্গিক, জিয়াউর রহমান বাংলাদেশে প্রাসঙ্গিক হওয়ার কথা না। কারণ জিয়াউর রহমানকে যদি মুক্তিযোদ্ধা হিসেবে দেখেন তাহলে শেখ মুজিবের কর্মচারী জিয়া, শেখ মুজিব প্রিন্সিপাল আর জিয়া দপ্তরি, এর চাইতে বেশি জিয়া কিন্তু উঠতে পারে না। যেমন প্রিন্সিপাল বলেছেন যে মুক্তিযুদ্ধের ঘোষণা দাও, তার নামে দপ্তরি ঘোষণা দিয়েছে যে স্যার বলেছে ছুটি বা ইত্যাদি ইত্যাদি। বিষয়টা তো এর চাইতে বেশি যায় না, কারণ মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক শেখ মুজিব, শেখ মুজিবের নামেই তো জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছে। যেরকম দপ্তরি প্রিন্সিপালের নামে ছুটির ঘোষণা দেন, বেল বাজান, এই তো। অর্থাৎ জিয়াউর রহমান প্রাসঙ্গিক হবে না বাংলাদেশে, জেনজি জিয়াউর রহমানকে চেনে না। এই জন্য তারেক রহমানকে ঘিরেই বিএনপির উচ্ছ্বাস। তারেক রহমানকে বিএনপি ওই আওয়ামী ধর্মের যে নবী ছিল শেখ মুজিব, ওই স্ট্যাটাসে নেয়। যার ফলে আমরা দেখতে পাচ্ছি বুলু থেকে শুরু করে ওলামা দলের নেতারা বলছে যে তারেক রহমানের নাম নিতে হলে অজু করে নিতে হবে এবং সমালোচনা করতে হলে অজু করে সমালোচনা করতে আসতে হবে। কেন এটা বলছে? তাদের ধর্মের নবী বা আসমানি কিতাব ওই টাইপের মনে করছে। এবার রিয়াকশন দেখেন, তারেক রহমান একজন মানুষ, শুধু মানুষ না, একজন চরম বিতর্কিত দুর্নীতিগ্রস্ত একজন মানুষ। অনেকে বলেন না গ্রামে যে বাবা মা ভালো, ওর বাপটা এত ভালো, একজন আলেম মানুষ, একজন শিক্ষক মানুষ, ওর মা পদ্মাশীল মানুষ, ওর মার চেহারা কেউ দেখে নাই, আর ছেলেটা এরকম হয়েছে। তারেক রহমান একটা এরকম। জিয়াউর রহমান এত ভালো মানুষ, সাদাসিধে মানুষ ছিলেন, কোনো দুর্নীতি করেননি, দুর্নীতিকে কোনো প্রশ্রয় দেয়নি, কোনো স্বজনপ্রীতি ছিলেন না। জিয়াউর রহমানের শাসনামলে খালেদা জিয়ার ভাই আর কোনো আত্মীয় স্বজন কারো কোনো অস্তিত্বই ছিল না। তারেক রহমানদেরকে একটা টাকাও বেশি দেননি, কোনো বিলাসিতা চলবে না। বাংলাদেশের ইতিহাসে জিয়াউর রহমানের যে শাসন, তার ধারে কাছেও কোনো শাসক যেতে পারেনি। মহাপুরুষ জিয়াউর রহমান। খালেদা জিয়া আবশ্যের নেত্রী, খালেদা জিয়া, যদিও খালেদা জিয়ার অনেক ত্রুটি আছে, কিন্তু আবশ্যের নেত্রী। বাবা মা এত ভালো, আর একটা সন্তান জন্ম দিয়েছে, কি কুলাঙ্গার বলে না। তারেক রহমান একটা এরকম যে বাবা মায়ের অযোগ্য সন্তান, বাবা মার কোনো বৈশিষ্ট্য রাখেন নাই, বাবা মা সৎ আর তারেক রহমান অসৎ। তিনি অতীতেও চান্দা খেয়েছেন, এখনো চান্দা খান। এরকম একজন বিতর্কিত ফিগার, অনেকটা কাপুরুষ, খালেদা জিয়ার মতো আবশ্যের নেত্রী আপোষ করেছেন এই তারেক রহমানের কারণে, কুসন্তানের কারণে বাবা মার মান সম্মান যায় না, এরকম কি সেটা? খালেদা জিয়া আপোষের নেত্রী, অথচ এই তারেক রহমানকে বিদেশে পাঠানোর বিনিময়ে খালেদা জিয়া 2008 সালে নির্বাচনে গিয়েছিল। নইলে ওই পাতানো নির্বাচনে খালেদা জিয়া যেতে না, শুধু তারেক রহমানকে বিদেশে পাঠানোর জন্য। তো যে নেতা মুসলেকা দিয়ে লন্ডনে পালিয়ে যায়, যে নেতা দেশে আসার 100% সুবিধা থাকা সত্ত্বেও দেশে আসার সাহস করেন না, এরকম একজন বিতর্কিত, অযোগ্য, ভীরু, কাপুরুষ, বাবা মায়ের অযোগ্য সন্তান, তার সমালোচনা করলে কি হয়েছে? তার সমালোচনা নিতে পারে না কেন বিএনপি? তার সমালোচনা করলে নাকি কড়াই গন্ডায় হিসাব নেবে, পই পই করে হিসাব নেবে নাকি ছাত্রদল, অক্ষরে অক্ষরে জবাব নেবে, এটা বলছে। বিএনপির লোকজন মাঠে নেমে গেছে, তারেক রহমানকে গালি দাও। তারেক রহমানকে গালি দিলে কি হয়েছে? আপনি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে
ভিয়েতনামের বা কোনো এক দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট যে গালি দিয়েছিল জারোজ বলে, আর এরকম গালি দেওয়া, গালি খাওয়া, এটা সভ্য দেশের প্রেসিডেন্ট হলে আপনাকে সহ্য করতে হবে। জনগণ আপনাকে গালি দিবে, যা ইচ্ছা তা বলবে। সাম্প্রতিক সময়ে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে যে সোহাগ হত্যাকাণ্ড নিয়ে পুরো বাংলাদেশ বিশ্ব পর্যন্ত তোলপাড় হয়েছে। সেই ঘটনার অভিযোগ বিএনপির দিকে যখন যাচ্ছে এবং বিএনপির বিরুদ্ধে জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন দলগুলোর যখন প্রতিবাদে মুখর হতে দেখা যাচ্ছে, বিএনপির পাল্টা শোডাউন দেখা যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে বিএনপি অভিযোগ অস্বীকার করেছে যে এই খুনের সঙ্গে, এই হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপির কোনো যোগসাজশ নেই, বরং এই হত্যাকাণ্ডের সঙ্গে এনসিপির যোগসাজশ রয়েছে। এটার সঙ্গে এনসিপি দায়ী এবং এনসিপির পরিকল্পনাতেই এই ঘটনা ঘটানো হয়েছে, এমন দাবি করা হয়েছে বিএনপির পক্ষ থেকে। কি বলতে চাইছে তারা? এই ঘটনা একেবারে সাজানো ঘটনা, পরিকল্পিত ঘটনা, বিএনপিকে কাহিল করার জন্য এই ঘটনা ঘটানো হয়েছে, তেমন কথা আবার বলেছেন তারেক রহমানের উপদেষ্টা। সব মিলিয়ে এবার কি নতুন করে মামলার মোড়টা অন্যদিকে ঘুরে যাচ্ছে? এবার কি এনসিপি ফেসে যাচ্ছে? এনসিপি নেতাদের সঙ্গে এই মামলার প্রধান আসামির ছবি নতুন করে প্রশ্ন তুলেছে, বিএনপি নেতারাও সেই প্রশ্ন তুলেছেন। কি হতে চলেছে সেই আলোচনা করবো এই ভিডিওতে। ছিলাম মিটফোর্ডের যে সোহাগ হত্যাকাণ্ড, সেটার সঙ্গে বিএনপির কোনো দায় নেই, বিএনপির কোনো সম্পর্ক নেই, এটার সঙ্গে এনসিপির সম্পর্ক রয়েছে, এমন কথা বলেছেন বিএনপির নেতা মির্জা আব্বাস সহ অনেক নেতাই বলার চেষ্টা করেছেন যে এটা এনসিপির পরিকল্পিত। অনেকে আবার বাড়িয়ে এটাও বলার চেষ্টা করেছেন যে এটা সরকারের একটা পরিকল্পনা, যেন নির্বাচনকে পিছিয়ে দেওয়া যায়, নির্বাচন যেন বানচাল করা যায়, সেই চেষ্টা করা হচ্ছে। মির্জা আব্বাস যে কথাটা বলেছেন সেই শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। তিনি বলছেন মিটফোর্ডের ঘটনায় গ্রেপ্তার মাহিনের সঙ্গে এনসিপি নেতাদের ছবি রয়েছে, সেই ব্যাপারটা তিনি বলেছেন এবং সেখানেই তিনি বলছেন এই ঘটনায় গ্রেপ্তার হওয়া মাহিনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির নেতাদের ছবি রয়েছে, বিএনপির কারোর সঙ্গে ছবি নেই, বিএনপির সম্পর্ক নেই। এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র করা হচ্ছে এমন কথাও বলেছেন। এই ঘটনার সঙ্গে বাস্তবে এবং সত্যিকার অর্থে বিএনপির কোনো সম্পর্ক নেই। তিনি বলেছেন আমার কাছে একটা ছবি আছে, আমি দেখাতে পারবো না এই মুহূর্তে। এই ঘটনায় মাহিন নামের যে ছেলেটি ধরা পড়েছে, ওই ছেলের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের ছবি রয়েছে, আমি দেখাতে পারি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। এদিকে বিএনপির যারা কর্মী নেতারা, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে দুটো ছবি ভাইরাল করেছে, সেই দুটো ছবি আপনারা দেখে নিতে পারেন। সেই ভাইরাল করা সেই ছবি আসল কিনা, নাকি এআই দিয়ে তৈরি করা, নাকি হঠাৎ রাস্তায় দেখা হয়ে তারা ছবি তুলেছেন। নাহিদ ইসলাম এবং হাসনাত আবদুল্লার সঙ্গে এই মামলার যে প্রধান আসামি মাহিনের ছবি, সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেওয়া হয়েছে এবং সেই ছবিটাকে কেন্দ্র করেই বলা হচ্ছে যে এটার সঙ্গে এনসিপির সংযুক্তি রয়েছে, এনসিপির সম্পর্ক রয়েছে এবং এনসিপি এই ব্যাপারে ষড়যন্ত্র করছে বিএনপিকে বিপদে ফেলার জন্য। বিএনপিকে বিপদে ফেলার জন্য, বিএনপিকে বিতর্কিত করার জন্য তারা ষড়যন্ত্র করছে, এমন কথা তিনি যখন বলছেন, বিএনপির লোকজন যখন বলছেন, তখন তারেক রহমানের উপদেষ্টা তিনি 10টি কারণ পরিকল্পিত, যে এই ব্যাপারটা যে পরিকল্পিত, তার সেই পরিকল্পনা 10টা পরিকল্পনা সামনে এনেছেন ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে। তিনি 10টি কারণ বলছেন যে এইভাবে পরিকল্পনাটা করা হয়েছে। সেই শিরোনামটাও করেছে দৈনিক কালের কণ্ঠ, সেটিও দেখে নিতে পারেন যে মিটফোর্ড হত্যাকাণ্ড নিয়ে 10টি পরিকল্পিত অপপ্রচার ও তথ্যভিত্তিক বাস্তবতা। সেখানেই তিনি বলছেন 1 নম্বরে হত্যাকাণ্ডের ভিডিওতে যারা ইট ও পাথর দিয়ে নৃশংসভাবে মারতে দেখা গিয়েছে, তারাই কি বিএনপির বহিষ্কৃত নেতাকর্মী? উত্তরে তিনি বলছেন না, তারা বিএনপির বহিষ্কৃত নেতাকর্মী নয়। 2 নম্বরে এই ঘটনায় বিএনপি যাদের বহিষ্কার করেছে তারা কি ঘটনাস্থলে ছিল? তিনি উত্তরে বলছেন বিএনপি বহিষ্কৃতরা ঘটনাস্থলে ছিল না। 3 নম্বরে তিনি বলছেন মর্মান্তিক ঘটনার সিসিটিভি ফুটেজে যাদের দেখা গিয়েছিল তাদের সবাইকে কি পুলিশ গ্রেপ্তার করেছে? উত্তরে তিনি বলছেন ভিডিওতে ইট পাথর দিয়ে মারতে থাকা সন্ত্রাসীদের পুলিশ এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। 4 নম্বরে তিনি বলছেন চাঁদাবাজির কারণেই কি এই বর্বরতা? উত্তর তিনি বলছেন পুলিশ এবং স্থানীয়রা নিশ্চিত করেছে এটি চাঁদাবাজির ঘটনা নয়। 5 নম্বরে তিনি বলছেন হত্যাকাণ্ড নিয়ে নিহতের পরিবার। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কি হচ্ছে এবং দেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে। দর্শক শ্রোতা, এখানে কিন্তু বিশেষ করে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন ইস্যু নিয়ে কথা হয়, অন্যদিকে সমন্বয় উপদের যে প্রভাব পড়তেছে বা বিভিন্ন গণদুলায়ের যে অনেক কথা উঠতেছে, এগুলো নিয়ে কথা হয়। গাছ এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।